স্পষ্ট মহাসচিবের বক্তব্য ছিল যে আমরা এই অ্যানার্কি পছন্দ করি না, এটা আমাদের That, রাজনীতি না। that, 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 এবং that's আমি good. হ্যাঁ, হ্যাঁ, প্রতিবাদ ওই জন্য করেছে, আমি ভালো মাথা করেছে। নাড়াচ্ছি যে তারা একটা প্রতিবাদ কি করেছিল। একটা কি হ্যাঁ, ব্যাখ্যা হ্যাঁ। এরকম কিনা, মানে প্রতিবাদ যদি করেও থাকে, বিএনপিকে আমরা যত শক্ত দেখি, মানে অনেক কিছুতেই তখন বিএনপিকে শক্ত দেখি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যেটি না, না, বলছে যে আমি তখন তো আমরা অনেক আমি তো কিছু, আমি তো তখন আমরা 32 অনেক কিছু নম্বরে বলি থাকি। নাই। আনিস আলমগীর, এই কথাটাকে সাথে রিলেট করা যায় কিনা আপনি একটু বলেন না, যে তখন আমরা অনেক কিছু বলি নাই কারণ নির্বাচনটা আমাদের আদায় করার একটা জরুরি দরকার ছিল, না, অনেক সেটা কিছুতে সেটা আপোষ দরকার করেছি। ছিল। স্ট্র্যাটেজিক এই কারণে তারা সেটা করতে পারে, কিন্তু এটা তো আমি কোনোদিনই মানতে পারি না যে তারা 32 নম্বর ভেঙে, যে তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখল নিলাম, এ ধরনের স্লোগান দেবে। এটা স্লোগান দিয়ে তো তারা তাহলে কি কি বার্তা দিতে চেয়েছে? তারা 32 নম্বরের ভাঙ্গা চূড়ার সাথে তারা নেই। বোর্ড কথা আমি এটা বলতে পারে যে বিএনপি আমরা হয়তো ভুল করেছি, আমাদের যে স্টাইলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ছিল তখন আমরা আসলে আওয়ামী বিরোধিতা করতে গিয়ে বঙ্গবন্ধু বিরোধিতা করতে পুরো মুক্তিযুদ্ধের বিরোধিতা যে হয়ে যাচ্ছে সেটা আমরা খেয়াল করে নাই। কিংবা একটা গোষ্ঠী আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে বা বঙ্গবন্ধুকে বিরোধিতা একটু করতে গিয়ে একটু মুক্তিযুদ্ধের থামাই বিরোধিতা আমি নেমে বলি গেছে। আনিস ভাই। ভাই আমি শেষ এটা করে তুমি হলো বললো, যে কোনো অসুবিধা নাই। আচ্ছা, যখন আচ্ছা, একটা ওকে, গোষ্ঠী বলেন, আপনি বলেন, হ্যাঁ একটা বলেন। গোষ্ঠী একটা গোষ্ঠী এই বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা কিংবা এই যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সেটা স্বাধীনতা বিরোধী পর্যায়ে চলে গেছে, সেটা সেটা হয়তো তারা খেয়াল করেনি। তো এইগুলোর জন্যই হয়তো এখন কেউ কেউ বলতে পারে যে তারা যে এখন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে, আমি স্যালিউট জানাই তাদেরকে। তারা যে দাঁড়িয়েছে এই মুহূর্তে পুরো ফিল্ড খালি, যে করে উগ্র মৌলবাদীরা যেটা আস্ফালন দেখাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা যেভাবে আস্ফালন দেখাচ্ছে, সেই জায়গায় বিএনপি যে দাঁড়িয়েছে, বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, মানুষ আশাবাদী হয়েছে, মানুষ তাদেরকে সেলুট দেয়। যে এবং এই যে মানুষ তো একাধারে, মানে বিএনপি স্বীকার করে কিনা জানি না, আমি তো জেলে ছিলাম, কিন্তু আমি জেলখানাতে থেকেও তো দেখেছি যে জেলখানায় যত যত আওয়ামী লীগ নেতা কর্মী ছিল, তারা কি হারে চেয়েছে যে এই উগ্র মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় না আসুক, যাতে বিএনপি যাতে ক্ষমতায় আসুক। এবং আমি আত্মীয় স্বজন অন্যান্য লোকজনের কাছে যেভাবে চেয়েছি, তারাও একই কথা বলেছে, তারা ভোট দিয়েছে আওয়ামী লীগের লোকজন যারা সাপোর্টার ছিল, তারা বিএনপি কে ভোট দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা যা দেখছে যে আওয়ামী লীগের অনুপস্থিতি এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে এবং করছে বিএনপি, অন্য কেউ না। কিন্তু অতীতে তারা যেটা তাদের ভূমিকাটা 5 আগস্টের পর যেটা করার কথা ছিল, যেটা আমি আবারও বলছি, তারা ওই 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 বিরোধিতা করতে গিয়ে এদিকে চলে গিয়েছিল। জি। এখন আপনার একটা প্রশ্নটা আবার কি শাহেদ আলম জানি ছিল? বলবেন, একটা লাইন আপনি এর কাছে যোগ করেন শাহেদ আলমের কাছে যাওয়ার আগে, যে আওয়ামী লীগের মধ্যে বাড়াবাড়ি ছিল, মানে মুক্তিযুদ্ধকেই তারা একটা মানে পুঁজি করেছিল। রাইট, আরেক পক্ষ এই কথাটা আমি মুক্তিযুদ্ধকে ভুলে আরেক গেছি। পক্ষ মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চেয়েছে, বিএনপিকে একটা ব্যালেন্স করতে সক্ষম হবে কিনা। না, আনিস আলমগীর। আপনার এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমি নিজে আওয়ামী লীগের এই ভূমিকার জন্য বারবার বলেছি, আওয়ামী লীগ চেতনা বিক্রি করে এবং হ্যাঁ, এবং আওয়ামী লীগ নিজে মুক্তিযুদ্ধকে নিজেদের একক একক সম্পত্তি হিসাবে বানিয়ে দিয়েছিল। কয়দিন আগেও আমি লিখেছি যে আওয়ামী লীগের আবার যে রাজনীতি করবে, আওয়ামী লীগ তো নিঃশেষ করে হবে না। যারা আওয়ামী হুম, লীগকে নিষিদ্ধ করেছে তারা একটু স্বপ্ন সংক্ষেপে। দেখছে যে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না, বা এই আওয়ামী লীগ রাজনীতিতে আসবে না। সো যে পরিস্থিতিতে তৈরি হোক না কেন, আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার ফেরত আসেও, আওয়ামী লীগকে এটা পরিত্যাগ করতে হবে যে মুক্তিযুদ্ধ আমাদের সম্পত্তি তা না, মুক্তিযুদ্ধ সবার সম্পত্তি। মুক্তিযুদ্ধে যার যার অবদান যেটুকু আছে সেটুকু হিস্সা দিতে হবে। বাট নিশ্চয়ই। আওয়ামী লীগের আরেকটা এখানে ফেস সেভিং কথাও আছে, যে আমরা চেতনা বিক্রি করছি, আমরা মুক্তিযুদ্ধের একক শক্তি বলছি। তো সেটা তো 5 আগস্টের পর প্রমাণ হয়েছে। 5 আগস্টের পর বিএনপি একক শক্তি, বিএনপি ওই যে হারে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর কথা ছিল সেভাবে দাঁড়ায় নাই। এখন দাঁড়াচ্ছে, এখন আমি তাদেরকে লাইক করে জি। ইয়ে করছি, পছন্দ করছি। এবং আমি মনে করছি তাদের এই ভূমিকা পছন্দ করছি, মানে তাদের এই ভূমিকাকে পছন্দ করছি। এবং আওয়ামী লীগের অনেক লোক এটাকে সমর্থন করছে। পছন্দ করছে। এবং আনিস আলমগীর একদম মুক্তিযুদ্ধের পক্ষে স্পষ্ট। অনেক বিএনপির ধন্যবাদ। ভূমিকা নিয়ে এখন আর নিন্দা করছে না তারা। অনেক ধন্যবাদ শাহেদ আলম। জি, শাহেদ আলম আপনি বলতে চাচ্ছিলেন। জি, এখন একটা জিনিস আমি ধরিয়ে দেই, আপনারা আপনারা ব্যক্তিগতভাবে আহ জানবেন নিশ্চয়ই যে 32 ভাঙার ব্যাপারে যদি 24-এর পক্ষের যোদ্ধা হিসেবে একজন বড় স্টক হোল্ডার হিসেবে আগে কেউ প্রতিবাদ করে থাকে, তাহলে শাহেদ আলম নিশ্চয়ই সর্বাগ্রে নাম চলে আসবে। কেন? কারণ আমি বলেছি যে আমরা ভাঙার রাজনীতি করব না, আমরা ইনসাফের রাজনীতি করব। কিন্তু ওই যে বললাম না, সুনামির পরে অনেক প্রভাব থাকে, যেখানে অনেক গোছানো ঘর, লাইব্রেরি, এগুলাও পুড়িয়ে মানে পানিতে তলিয়ে যেতে পারে।
তো সেই জায়গায় বিএনপি একটা 17 বছরের জেকে বসা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে, এবং বিএনপির অভ্যন্তরে যেহেতু 30%-এরও বেশি জামায়াত শিবিরের লোকজন ছিল, সুতরাং তারা শুরুতে একটা দেজাভুর মধ্যে ছিল। হুম দেজাভু শব্দটা তো আপনারা নিশ্চয়ই জানেন, যে হুম হ্যালুসিনেশন, বিভ্রান্তের মধ্যে ছিল যে না, তারা কোন রাজনীতিটা করবে। তারা কি জামায়াতের মতো করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, নাকি মুক্তিযুদ্ধের সব ভাস্কর্য ভেঙে ফেলবে, নাকি আওয়ামী লীগকে নির্মূল করার মতো আওয়ামী যেভাবে মুক্তিযুদ্ধের যে বাণিজ্যিকীকরণ করেছিল সবকিছু নির্মাণ করবে। এবং আপনারা তো এটাও জানেন যে 71কে 24 দিয়ে রিপ্লেস করার একটা রাজনীতিও জামাত সে সময় শুরু করেছে। সেইটারও বিরুদ্ধে যদি কেউ প্রথমে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি খুব প্রাউডলি বলি শাহেদ আলম তার আগে আগে দাঁড়িয়েছে। এখন আমি হয়তো দলের কেউ না, কিন্তু আমার যে কথা প্রভাব এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজমের যে প্রভাব, সেটা তো পরে দল হিসেবে বিএনপি তারা অ্যাডপ্ট করেছে। অ্যাডপ্ট করেছে বলেই সাকা চৌধুরীর মতো না, সেই সাকা চৌধুরীর ছেলেও অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলছে যে 32 নম্বর হচ্ছে স্বাধীনতার একটা অনন্য দলিল, এইটাকে ভাঙা আমরা সমর্থন করি না। করেছে কিনা? তো এখন বিএনপি ওই সময় যে 32 নম্বর ভাঙার মহোৎসব করেছে, কেউ কেউ জিয়ার নামে স্লোগান দিয়েছে যে তারেক জিয়া সালাম নেন 32 নম্বর দখলের, এটা কি বিএনপি করেছে, ছাত্রদল করেছে, নাকি ছাত্রদল বিএনপির অভ্যন্তরে থাকা ওই যে 30% জামাত শিবির যারা 24 বছর নিজেদের পরিচয় লুকিয়ে হুম বিএনপি রাজনীতি করেছে, এখন তো আমরা অনেককে দেখছি যে তারা আচ্ছা, বিএনপি সেই রাজনীতি থার্টি অ্যাডপ্ট পার্সেন্ট কি করতে এখন পারছে না, তারা বিএনপিতেই বেরিয়ে আছে না যাচ্ছে কি? বেরিয়েছে? একটু এটা শুনি তো, 30% কি বিএনপিতে রয়ে গেছে এটার নাকি আমি বেরিয়েছে? এটার আমি এটা আমি বলবো অন্তত 10% বেরিয়ে গিয়েছে, 10-15%, আরো 15% আছে। কিন্তু এই 15%-কে আপনি কি বের করে দিবেন, নাকি আপনাকে আবার তাদেরকে আস্থায় নিয়ে রাজনীতি করবেন, সেটা একটা স্ট্র্যাটেজির বিষয়। এখন দেখুন, আমি খুব আমার রিয়েলিস্টিক কথা হলো যে আপনাকে সব মানুষকে আস্থায় নিতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য। শেখ মুজিবুর রহমান 1975 সালের পর, দুঃখিত, 71 সালের পর বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আস্থায় নিতে পারেন নাই। আস্থায় নিতে পারেন না বলে আমাদের ওই সময় যে আমাদের রাজনৈতিক যে হুম হোঁচট খাওয়া, দুর্ভিক্ষ, পলিটিক্যাল নানা রকম ডিসরাপশন হয়েছে, যেটা জিয়া রহমান ক্ষমতায় এসে তিনি নিজে বীরুত্তম এবং সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, স্বাধীনতার ঘোষক হওয়া সত্ত্বেও তিনি রাজাকার, আল বদর আল শামস অথবা শান্তি কমিটি, বাম ডান সব মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাজনীতি করেছিলেন, তাই তো? তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম ইকোনমিক্যালি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা যাত্রা শুরু করলো, গার্মেন্টস রপ্তানি শুরু করলো, শ্রমিক রপ্তানি শুরু করলো, যার ধারাবাহিকতায় আমরা এতদিন চলছি। এখন 24-এ এসে 24-এর বিরোধী পক্ষ যদি আমি দেখি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নানান ভাবে আস্থায় নেওয়ার চেষ্টাও করেছে ডক্টর ইউনূস, কিন্তু তিনি ফেল করেছেন, ঠিক যেভাবে শেখ মুজিব ফেল করেছিলেন 71 থেকে 75। এখন অব্যাহতি পরে, যখন 75-এর পর জিয়া রহমান আসলেন, আমরা দেখি 2 বছর পর তারেক রহমান হুম আসলেন। এখন তারেক রহমান কি একই ন্যারেটিভে 24-এর যারা শত্রু তাদেরকেও কি রাষ্ট্র থেকে নির্মূল করবেন, কিংবা যারা রাজাকার তাদেরকে রাষ্ট্র থেকে নির্মূল করবেন, না জিয়া রহমানের মতো সবাইকে আস্থায় নিয়ে পথ চলবেন? এটা খুব চ্যালেঞ্জ, আমি জানি, কিন্তু এই রাস্তাতেই আমাদের চলতে হবে। কেননা দেশ গঠনের জন্য যদি আপনার শত্রু এবং আপনার বিরোধীদের সংখ্যা অনেক বেশি হয়, তাহলে আপনি রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে আওয়ামী শত্রুর লীগকে আস্থায় নেবার সংখ্যাটা চেষ্টা, কমাতে হবে, সাইজ কমাতে হবে, ডক্টর দ্যাটস দ্য ডক্টর স্ট্র্যাটেজি। ইউনূস আওয়ামী সেই লীগকে কারণে আস্থায় নেবার, এই যে 15%, আমি বলি এই যে সেই কারণে 15% যে আছে, গুপ্তসূত্র আছে, এদেরকে আপনি দল থেকে বাইর হইতে পারবেন না। এবং আমার তো মনে হয় এরা ক্ষমতার অত্যন্ত কাছেও আছে, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশেও ঘুরঘুর করছে। এদেরকে আপনি কিভাবে এটাকে কি বলে দূর করবেন? তো আপনাকে আস্থায় নিয়ে হয়তো কাজটা করতে হবে। জি, এখন ওই আওয়ামী লীগকে আস্থায় নেবার চেষ্টা করেছিল ডক্টর ইউনূস, সেটি হয় নাই। সেটি কিভাবে করেছিল? আর এখন তো সেটিকেও আরো আপনি প্রশ্ন পাকাপোক্তভাবে করুন। আওয়ামী লীগের রাজনীতিটাকে তো পাকাপোক্তভাবে রাজনীতি করা বা রাজনীতি তৎপরতাটাকে নিষিদ্ধ করে দিল। ফলে আম, সেই রাস্তায় আরো শক্তপোক্তভাবে হাঁটলো কিনা বিএনপি? না, এই জায়গাতে একটা ভুল ধারণা
শাহিদ আলমের খুব খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। আমি আনিস আলমগীরকে শুনে আবার পারলে এই আসলে প্রশ্নে আসবো। রিভিশনের শাহিদ আমলে আলম, আপনি একটু, আমি একটু আনিস আলমগীরকে শুনি। আপনার নেটওয়ার্কটা একটু আশা করছি ঠিক হোক এর মধ্যে। যে এই যে গুপ্ত আচ্ছা ঠিক সুপ্তের আছে, বিষয়টা, ওকে যেটি আনিস আলমগীর, ওকে। গুপ্ত সুপ্তের যে বিষয়টা, 30% বিএনপিতে গুপ্ত সুপ্ত, আওয়ামী লীগ, ছাত্রলীগে গুপ্ত সুপ্ত, জামায়াত, আর জামায়াত তো জামায়াত আছেই, তাহলে তো সবখানে খালি জামাতই জামাত দেখা যাচ্ছে। হ্যাঁ, গুপ্ত সুপ্তরা রাজনীতিতে সফলই বলতে হবে সেই ক্ষেত্রে। এবং শায়েদ আশা করছে যে 10% কমে গেছে নাকি একটু এখন। আমি দেখি না, আমি দেখি যে বরং গুপ্তরা আরো ভালো করে সেখানে মানে ঘাড়ি করতেছে। কারণ এরা জানে যে এখন আমি কেন ইয়ে হব, এখন তো সরকার আসে নাই। এদের কয়েকজন এক্সপোজ হয়েছিল ইলেকশনের আগে। এখন ইলেকশন যখন চলে গেছে, বাকি অংশ এখন এক্সপোজ মোটেই হবে না। এবং এই গুপ্তরাই বরং মানে বিএনপি কেই শেষ হুম। করবে। বিএনপি যদি তার এই যে গুপ্ত বের করতে না পারে, বিএনপি যদি মনে করে যে না এদেরকে দিয়ে আমার চলবে, বিএনপি জানে কে কে গুপ্ত। কিন্তু ওই যে বলে যে এক সময় তো সে তো আমার সাথে আছে, আচ্ছা ঠিক আছে সে তো আমারই, এই স্টাইলে যদি চলতে থাকে এক সময় দেখা যায় যে এই গুপ্তরাই বিএনপি কে কবজা করবে, অন্য কেউ কবজা করতে হবে না। এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে বা এখন যে কার্যক্রম নিষিদ্ধ করে বিএনপি যেটা করছে সেটা হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কারণ কারণ হচ্ছে যে এই গুপ্তরা কখনোই বিএনপিতে আসবে না। এই গুপ্তরা শক্তিশালী হবে যখন ছোবল মারা তখন ছোবল মারবে। কিন্তু এই যে এখন ফিল্ডে তো উনি, তাহলে ফিল্ডে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিএনপি শুধু। বিএনপি বিএনপি যদি আরেকটা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে, স্ট্রং একটা শক্তিকে যদি ফেলে আসে, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ গুলো বিএনপির কাছে যাবে না, সেটা কোনোদিনও হবে না। তো তাহলে বিএনপির কিভাবে ইয়ে হবে, মানে এটা কি বলবেন, বিকাশ হবে কি করে? বিএনপির বিকাশের পথটা তো রুদ্ধ হয়ে গেছে। আর সাহেব যে বললো যে আস্থায় আনার চেষ্টা করেছে ডক্টর ইউনূস, সেটাও আপনিও বললেন। এটা খুবই মানে আমি নিতে পারছি না আর কি। সে প্রথম দিন থেকে এসেই, ডক্টর ইউনূস প্রথম দিন থেকে এসে তার কার্যক্রম ছিল আওয়ামী লীগকে কিভাবে নিঃশেষ করা যায়, দেশটাকে কিভাবে টুকরা টুকরা করা যায়, এবং আমাদের এক মতাবলম্বী লোক আরেক মতাবলম্বী লোককে যাতে আমরা অ্যাকসেপ্ট করতে না পারি সেই পরিস্থিতি তৈরি করা। সে নিজেই একটা দাঙ্গাবাজ, সে নিজে একটা মব মাস্টার, সে নিজেই বলেছে তোমার এলাকায় কি দেখো না, ওদেরকে তুমি সাহায্য করতে পারো না। সেরকম একটা লোক তো এদের দেশের কোনো কল্যাণে আসে নাই। এবং আওয়ামী লীগকে তারা যদি অন্য সেকেন্ড চ্যানেলেও যদি, এবং ইন্ডিয়া ইন্ডিয়া এখানে বড় একটা ভূমিকা প্লে করতে পারতো যদি চাইতো যে আওয়ামী লীগের সাথে একটা রিলেশন করে তারা দেশটাকে চালাবে, এবং আওয়ামী লীগ এটা মেনে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি তো হইতোই। কারণ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে, আওয়ামী লীগ যদি চিন্তা করে যে এখন কালকে এসে ক্ষমতায় আবার বসে যাবে, সেটা তো নয়। কিন্তু তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করবেন, তাদের নির্বিচারে তাদেরকে জেলে ভরবেন, এবং তাদেরকে অত্যাচার হুম। করবেন, তাদের বাড়ি পোড়াবেন, ঘর পোড়াবেন। এত কিছুর পরে তো আর এখানে রিকনসিলিয়েশনের কোনো কিছু থাকে না, এবং ইউনূসের প্রতি তাদের কোনো আস্থার কোনো কারণ ছিল না। তো এই জায়গায় আমার আমার মনে হয় শাহেদের পুরো বক্তব্যের সাথে আমার হুম। খুব দ্বিমত করার কিছু নাই। এই জায়গাটা শাহেদের ভুল বুঝাবুঝি আছে যে ইউনূস আস্থায় নিতে চেয়েছে, ইউনূস চেয়েছে এটা ধ্বংস করতে, দেশটাকে ধ্বংস করে উগ্র মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনতে। সেই জায়গায় সে ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে যে উগ্র মৌলবাদীদের এই শক্তি অর্জন করে নাই যেটা তারা এটা বিএনপিকেও খেয়ে ফেলতে পারে। তারা জামাতকে খেয়ে ফেলছে, ইয়েকে আওয়ামী লীগকে খেয়ে ফেলছে, ঠিক আছে, জামাতকেও খেয়ে ফেলতে বিএনপিকেও খেয়ে ফেলার মতো তাদের শক্তি আসে নাই। আর হুম। শেষ বেলায় এসে আওয়ামী লীগ যখন বিএনপিকে সমর্থন করছে মুক্তিযুদ্ধের প্রশ্নে, তাহলে তার তাদের ওই খেলাটা এমনি বন্ধ হয়ে গেছে। জি, শাহিদ আলম কিছু সময় মাথা না সূচক নাড়লেন, কিছু সময় হ্যাঁ সূচক নাড়লেন। আপনার কাছ থেকে শুনি। আমি আমি যেটা হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখুন, এটা ভাইস ভার্সা হতে হবে। শুরুর দিকে কিন্তু ডক্টর ইউনূসের খুব বেশি আওয়ামী লীগের প্রতি হস্টাইলিটি আমরা দেখি নাই। কিন্তু যখন শেখ হাসিনা তার সরকার তার যে গণ অভ্যুত্থান কখন থেকে দেখেন নাই শাহিদ আলম, অস্বীকার কখন করা দেখেন শুরু নাই আসলে করলেন, আওয়ামী লীগের প্রতি নানান হস্টিলিটি? ভাবে একত্রিত, না না, আমি বলছি আওয়ামী লীগের প্রতি হস্টিলিটি শুরু হয়েছে যখন তিনি লন্ডন দিল্লিতে বসে যখন গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে শুরু করলেন এবং বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করার কথা বলা হলো। তারপরেই কিন্তু তিনি যেদিন ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন, ওই দিনই কিন্তু 32 এবং ভাঙার একটা উৎসব দেখলাম। তো তারপর থেকেই মূলত তাদেরকে অনাস্থায় নেওয়ার কাজটা শুরু হয়েছে, এবং এই নানান রকম জামায়াতি রাজনীতির যে চাপ, সে কারণে ডেভিল হান্ট নামক নাম দিয়ে আওয়ামী লীগের ধরপাকড় এবং আনিস আলমগীরের
গ্রেপ্তারটা ওই কাইন্ড অফ ওই মব দিয়েই তারা করতে সমর্থ হয়েছে, 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে, যেটা আমরা সমর্থন করি না। আমরা বলছি যে নামাজ প্রকাশ করবে, যে যার ভাবে কাজ করবে। তো যাই হোক, আমি বলছি শুরুর দিকে এতটা হস্টাইল ছিল না। ওই সময় আওয়ামী লীগ কি তার রাজনীতিটা করতে পেরেছে কিনা, তারা রিয়েলিটিটাকে অস্বীকার মানে স্বীকার করে তারা যদি ভালো রাজনীতি করতো, তাহলে হয়তো তারা এত হস্টিলিটির সম্মুখীন হইতো না, যেটা তারা আজকে করছে। এখন আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে একটা তথ্যগত ভুল আছে যে বিএনপি ইউনূসের দেখানো পথেই আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, না। আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু করে নাই। আওয়ামী লীগের বিচার কার্যক্রম, শেখ হাসিনার ও হত্যাযজ্ঞের যে কার্যক্রম সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। দেখতে হবে, একবারে নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ না, বিচার সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত। যে সেইটা যে বিচারটা শুরুই বিএনপি হয় নিজে নাই, এটা বানায় নাই। যে বিচারটা শুরুই ইউনূসের হয় নাই আমলে যে সায়রা, অধ্যাদেশ জারি হয়েছে, না না, শুরু বলছিলাম। হয়েছে তো, হ্যাঁ, একটা আইসিটি আওয়ামী ট্রাইব্যুনাল লীগের বিচার চলছে শুরু না। হয়েছে, আওয়ামী সেটা লীগের এখন আওয়ামী লীগের দল আপনি হিসেবে বলতে বিচার চাইবেন শুরু যে হয়েছে। না, না, এটা এখানে শুরু শেখ হয় নাই, হাসিনার কেননা বিচার, সাহেব সরকার সাহেব গঠিত এখানে শেখ হয়েছে মাত্র। হাসিনার বিচার আসবে কেন? শেখ হাসিনা কি আওয়ামী লীগের মালিক? এখানে তো আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া হলে ঠিক আছে, বিচার এইটা চলতেছে, এইটা এখন এ থাকবে না। এইটা তো ভিন্ন বিতর্ক, অনেক আলমগীর। একটা হলো যে আমি তো বলেছি আগের দিনে স্পষ্ট করে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ততদিন প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা বেঁচে থাকবেন। কারণ শেখ হাসিনা চান না আওয়ামী লীগের নেতৃত্ব বা মালিকানা সে ব্যতীত অন্য কারোর হাতে যাক। সে যেহেতু বাংলাদেশে আসলেই অবধারিত ভাবে কন্ডেম সেল থেকে ফাঁসির বংশে এখন যাবে, আওয়ামী লীগের সুতরাং সে নেত্রী বাংলাদেশে শেখ আসবে হাসিনা না। থাকবে কি এবং থাকবে না সেটা বাংলাদেশে আওয়ামী লীগের যেহেতু আসবে না, উনি কর্মীরা আর নির্ধারণ চাইবেন না করবে। যে অন্য কাউকে দিয়ে। আমি তো চাই, ধরেন যে আনিস আলমগীর ভাই, আপনি কিংবা অন্যরা মিলে আওয়ামী লীগের লিডারশিপ নেন, তো আওয়ামী লীগের লিডারশিপ আপনারা এই সাহস করবেন যে আওয়ামী লীগের লিডারশিপ আপনারা নেবেন? শেখ হাসিনা বেঁচে থাকতে জীবনেও এইটা সে অ্যালাউ করবে না। আর যেহেতু আমি সে অ্যালাউ করবে না, না, সেহেতু আওয়ামী লীগের হাল ধরার শেখ মতো হাসিনা লোকজনও তো অ্যালাউ আমি করবে না, দেখি। সেটা যেমন একটা কোশ্চেন আছে, তেমনি আওয়ামী লীগ যদি মনে করে তাদের নেত্রী হিসাবে আনপ্যারালাল এখনো শেখ হাসিনা, সে জায়গায় আমার তোমার আপত্তি করার তো কিছু নাই। কিন্তু কাফফারা তো দিতে হবে, তাই না, দল হিসেবে আওয়ামী তারা লীগের দিক, তারা যেসব তারা দিক অত্যাচার গিয়ে, সেটা আওয়ামী নির্যাতন লীগ এবং দেখুক গিয়ে, আমাদের দেখার কি আছে? না, আমরা তো দেখছি না, আমরা তো দেখছি না, ওই জন্য আমরা ওইটাও রাজিও হচ্ছি না, বলছিও না যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো কেন, এটা খুব খারাপ কাজ। আমি বলছি যে এই সরকার কোনো কিছু করে নাই, বরঞ্চ যদি আপনি দেখুন একবার পলিটিক্যাল সিচুয়েশন চিন্তা করেন যে ইউনূসের আমলের জারি করা এই অধ্যাদেশ এই সরকার বাতিল বাতিল করেছে, তাহলে বলবে ও এটা তো আতাতের নির্বাচন, ভারতের সাথে মিলিয়ে শিলং সালাদ্দিন মিলিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার রাজনীতি করছে। আপনি বাংলাদেশে টিকতে পারবেন? বর্তমানে বিরোধী দলের যে জগদ্দল রাজনীতি, ধরেন জঙ্গদল বিচার রাজনীতি, বিভাগ সংক্রান্ত জঙ্গলি আইন, রাজনীতি। গুম সুতরাং সংক্রান্ত আইন, সেগুলো সব পোস্টপোন রেখেছে না, সেগুলো তো পাশ হয়নি। তো এরকম ভাবে তো এটাও রাখা যেত যদি বিএনপি চাইতো বা ফিল করতো বিষয়টা। হ্যাঁ, বিএনপি কেন ফিল করবে আপনাকে ওই দিন? কেন সে খাল কেটে হাঙ্গর আনবে এই মুহূর্তে, তাই না? এত দেশের এত রাজনীতি আছে, এত বিষয় আছে। আওয়ামী লীগকেও তো বুঝতে হবে যে না, তার এই দেশে রাজনীতি করা উচিত, তার অনুশোচনাবোধ থাকতে হবে, ইন্টারন্যাশনালি অর্গানাইজেশন গুলো তার পক্ষে কথা বলতে হবে, মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। অধিকার কেউ কোনোদিন দেয় না, অধিকার জোর করে আদায় করে নিতে হয়। আপনি অধিকার আদায় করে নেওয়ার রাজনীতিটা করার অধিকার কেড়ে সক্ষমতা নেওয়া যায় তো। আপনার আছে কিনা সেটা তো দেখাতে হবে। দেন না এটা পাবলিক ডিসকোর্স আসবে যে না, বিং অল দা অপরাধ এবং অন্য যা শেখ হাসিনা বিন একটা সফট আওয়ামী লীগের রাজনীতি আমাদের করতে দেওয়া উচিত কিনা, সেটা নিয়ে তখন আলাদা হয়তো আলোচনা তৈরি হতে পারে। কিন্তু তার আগ দিয়ে কে অধিকার দিবে যে আপনি যদি আমাকে বারবার না এটা ন্যাক করেন, আমি আপনাকে কেন এই অধিকারটা দিব বলুন? হুম। অধিকারটা কেড়ে কেন নেওয়া হবে সেটা হচ্ছে প্রশ্ন। অধিকার তো দেওয়ার বিষয় কেন, এটা তো সবারই থাকার বিষয়, তাই না? আপনি কেন আর তা একজনকে দেবেন, আর কেটে একজন নেওয়ার কেন আপনাকে স্কোপও দেবে? আছে কিনা? কেটে নেওয়ার স্কোপও তো নাই, রাজপথে নামলেই তো আপনি পিটাচ্ছেন, ধরছেন, জেলে দিচ্ছেন। অধিকার আদায়ের কোনো ইয়ে আছে? আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের কোনো ব্যবস্থা আছে? অধিকার তো আবাদের ব্যবস্থাও নাই। না, কিন্তু এখন কিন্তু যারা আনিস আলমগীর একটা বিষয়, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ তো একটা রিটও করতে পারতো, সে তো কিছুই করলো না, মানে করবে, আওয়ামী লীগের পক্ষ থেকেও তো। আমি মনে করি যে আওয়ামী লীগ সেটা করবে, সেটা যদি যেদিন বিএনপির সাথে তাদের ঐক্য হবে, যে বিএনপি যেদিন ইশারা দেবে যে তোমরা এখন ইয়েতে যাও, আদালতে যাও,
তোমরা আদালত থেকে নিয়ে আসো, সেদিন যাবে। তারা এখন কিভাবে যাবে? আপনি খেয়াল করছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ আদালতে যেতে পারে না। কয়দিন হয়েছে যে আওয়ামী লীগ যখন আদালতে গিয়েছিল তখন তাদেরকে ডিম মারা হচ্ছে, তাদের উকিলদেরকে পিটানো হচ্ছে। এই যে এখন বার ইলেকশন হলো, ঢাকা বার ইলেকশন হলো, তারপরে এই জাতীয় যে বার, যেটা ন্যাশনাল যে কমিটি, যেটা কোথাও তো আওয়ামী লীগকে ইলেকশনে করতে দিচ্ছে না। তো আওয়ামী লীগ যে আইনগতভাবে ব্যবস্থা নেবে, তাদের সেই সুযোগ কোথায়? না, এরকম তো বিএনপি মানে বিএনপিও করতে পারে না যখন আওয়ামী লীগ ছিল, মানে এরকম কেন তো বিএনপি তখনও ইলেকশন হয়েছে। কোথায় এইটা করতে এইটা বাধা দিচ্ছে? আমি আপনার একটু এটা তো বলি, ঠিক আমি না। একটু আমরা মনে হয় আমরা আমরা মনে হয় যে ইতিবাচক রাজনীতিগুলো নিয়েও আমরা একটু দেখি। দেখুন, শিরীন শারমিন স্পিকারকে মুক্তি দিয়েছে বর্তমানের সরকারের আদালত, তাই না? আইভি রহমানকে মুক্তির ব্যবস্থা করেছে। ৭ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে ইমি গ্রেপ্তার হয়েছিল নানান মপটপের চাপে, তাকেও মুক্তি দিয়েছে। এমনকি বিরোধী ঠিক না, আমি তো আনিস আলমগীর ভাই আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, একসাথে সাংবাদিকতা করেছি, আমার মতে তো আর বিএনপির সমর্থনের কথা বলেন না, উনি তো হরহামেশা বিএনপির বিপক্ষে কথা বলেন, কিন্তু ওনাকেও পর্যন্ত প্রধানমন্ত্রী আস্থায় নেওয়ার চেষ্টা করেছেন। তো দিস আর আমি দেখেন, যেখানে আমি দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছি শুধুমাত্র নির্বাচন নিয়ে রিপোর্টিং করার কারণে, তো আপনাকে দেখতে হবে যে পজিটিভ রাজনীতির এখন, হ্যাঁ, দল হিসেবে আওয়ামী লীগ হয়তো এখনই মাঠে নামতে পারতেছে না, কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মীটা বলেন তো মানে কি বলে তাদের মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে তারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে আস্তে আস্তে মিশতে পারতেছে না? যার হাতে কেবলমাত্র রক্তের দাগ আছে, তাছাড়া যার হাতে রক্তের দাগ আছে তাকে তো বিচারের মুখোমুখি হতে হবে। এর বাইরে এত ওপেন ভাবে এত নিঃশ্বাস নেওয়ার যে রাজনীতি তারা 2 বছর করতে পেরেছে কিনা, তো আপনাকে তো এটাও একটা গুড জেস্টার হিসেবে দেখতে হবে। ওকে, লেটস স্টার্ট ফ্রম দেয়ার। এখন যদি আমরা দেখি যে না, আওয়ামী লীগ তার ওই শাহেদ আলমের ধ্বংসাত্মক বক্তব্য রাজনীতি প্রসঙ্গে আমার করবে না, বক্তব্য আছে। কিংবা তারা ওই, তাহলে তো এই দেশ সবার, আমি তো বললে আমি তার বলতে পারি না, আপনি বলেন। হুম। আমি আত্মপক্ষ সমর্থন করার একটা সুযোগ তুমি আমাকে দাও। সেটা হচ্ছে যে আমি কখনো বিএনপির বিরোধিতা করি না। আমি আওয়ামী লীগেরও বিরোধিতা করি, বিএনপিরও বিরোধিতা করি, জামাতেরও বিরোধিতা করি। যারা অকর্ম করবে, যাদের যে নীতি আমার পছন্দ হবে না, সেটাই করি। আমি আমার নীতিতে চলি। আমি কোনো রাজনৈতিক দলের গোলামি করার মানসিকতা নিয়ে নাই। তুমি আমাকে আওয়ামী লীগের হাল ধরার জন্য একটু খোঁচা মারছো। আওয়ামী লীগের হাল ধরার আমার কোনো আগ্রহ নাই। কারণ আমি মনে করি যে একজন সাংবাদিকের রাজনীতি করার, না না, তো আওয়ামী লীগের আমি হাল মনে ধরতে করি যে হবে, কাউকে না একজন কাউকে আওয়ামী লীগের হাল ধরতে হবে। আমি জাস্ট না, একটা তুমি এক্সাম্পল বিএনপির দিছি হাল যে ধরো না, কি? যদি আমার আপনার মতো আমার মানুষরা রাজনীতি আসে করার সামনে। ইচ্ছে নাই। আমার রাজনীতি করার ইচ্ছে নাই। আমি যেদিন রাজনীতি করবো সেদিন সাংবাদিকতা ছেড়ে যাব। যে হুম। সাংবাদিক এবং রাজনীতিবিদ, এই ক্যারেক্টার আমি থাকবো না। এই ক্যারেক্টার আমি কোনোদিন সমর্থন করি না। এখন বিএনপিকে আমি যথেষ্ট সমালোচনা করেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি যখন বিরোধী দল হিসেবেও তাদের যে ভূমিকাগুলো ভালো লাগে না সেটা সমালোচনা করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি বিএনপি বিরোধী। তার মানে এই নয় যে আমি জামাত বিরোধী। জামাত একটা রাজনৈতিক দল, হুম। জামাতের পক্ষেও তো আমি বহু লেখা হুম। লিখেছি। এই যে কিছুক্ষণ আগেও বললাম যে শিবিরের ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া, দিয়ে জামাতের লোকদেরকে গ্রেপ্তার করা, এগুলার বিরুদ্ধে কিন্তু আমি লিখেছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জামাত ওইগুলো দেখে না। জামাত তাদের পক্ষে কি লেখে সেটা দেখে না। তাদের বিরুদ্ধে এক লাইন লিখলে সেটাই তাদের কাছে খুবই জি। হয়। তাদের গুপ্ত বাহিনী সেগুলাই নেয়, সেগুলা নিয়ে শাহবাগ আন্দোলন হয়, সেগুলা নিয়ে মিছিল হয়, জি। এগুলাই করে। আনিস আলমগীর, ধন্যবাদ। দর্শকের একটা দু একটা প্রশ্ন আছে শাহেদ আচ্ছা আলম আনিস আপনার কাছে, যে আলমগীর, একটা আমার একটা প্রশ্ন, দুঃখ দর্শকের প্রশ্নটা একটু করিলে শোনেন, আমার চিন্তন একদম সময় নাই। বলছে যে, না না, শারমিন শারমিন আমি বলি, বলেন বলেন। হ্যাঁ। দর্শকের প্রশ্ন, কারণ আমার একদম সময় শেষ। আমি তাও দর্শকের প্রশ্ন, শাহেদ আলম আর্মি কেন ব্যারাকে ফিরছে না? এক। দুই, সাহস থাকলে আওয়ামী লীগের সাথে ভোটে লইরা দেখান। মানে মানে আওয়ামী লীগকে যে আচ্ছা, রাজনীতি করার ঠিক আছে, অধিকারের প্রশ্নের কথা ওইটা যখন বলছিল তখন তো এই দুটো প্রশ্ন আসলো। হ্যাঁ, ঠিক আছে, আমার এটার একটা মাত্র উত্তর দেই। আওয়ামী লীগের যদি এত ভোট থাকে তাহলে উত্তরবঙ্গে জাতীয় পার্টির একটা আসনকে কেন জিতে নিয়ে আসতে পারলো না আওয়ামী লীগ? আমার অন্য প্রসঙ্গের আবার দরকার নাই, অন্য উত্তর দেওয়ার দরকার নাই। খোদ গোপালগঞ্জ থেকে ধানের শীষ কেমনে জয়ী হয়ে আসে, সেখানে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দাঁড়াইতে দিতে পারলো না কেন? ওকে, এই শোনো, আমি এই বিতর্কে যাব না, আমি দর্শকের প্রশ্নের উত্তর দিব না। আমার ওই একটা প্রশ্নের উত্তর দেখ, যে জাতীয় পার্টিতে সব জায়গায় ইলেকশন করছে, উত্তরবঙ্গ থেকে একটা আসনেও জিতে নিয়ে আসার ক্ষমতা, পীরগঞ্জ থেকে জিতে আসার হ্যাডামটা কেন আওয়ামী লীগ আওয়ামী তো লীগ জাতীয় দেখাচ্ছে? পার্টিকে আনিস সাপোর্ট করে নাই। আলমগীরকে, আলমগীরকে, আনিস আলমগীরকে, সেটা হলো যে আমার দুঃখ করিলে চিন্তন, আপনার দুঃখ ঘুচিতে কতক্ষণ। আমি 17টা 15টা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে আমি শিবির, জামাত শিবির তকমা খাইছি, তাই তো? হুম। এই শিবিররা 5 আগস্টের পর থেকে হুম।
আমাকে কিভাবে আওয়ামী লীগের দোষর কালচারের আমি দেখেছি, শায়দ এগুলো বর্ণনা করার আওয়ামী দরকার নাই। লীগের এগুলো খুবই দোষর দুর্ভাগ্যজনক। এইভাবে তো আমি আমার দেখেছি দুঃখটা যদি শায়দ, আপনি এগুলো বুঝেন দেখেছি। যে এতটুকু, জি জি ঠিক আছে, এই তাহলে এই আমার মনে হয় যে দুর্ভাগ্যটা আমি নিশ্চয়ই আমরা ওই অন্তত দ্বন্দ্ব, যারা আছি আমরা হ্যাঁ বুঝি বলুন। যে এই যে একটা বিশাল দুর্ভাগ্যের ব্যাপার, হয় আপনি আওয়ামী লীগ, নয় আপনি জামাত বিএনপি, মানে কি যে কিছু না কিছু একটা হতেই হবে হুম কোনোখানে। মানে একটা মত নিজের হতে পারে না, সেটা নিশ্চয়ই কারো না কারো পক্ষেরই হতে হবে বা কারো পক্ষের দালালি হতে হবে। আমাকে শেষ করতে হবে, কিন্তু আর্মি কেন ব্যারাকে ফিরছে না বলবেন কি শাহেদ আলম? এটাও দর্শকের একটা প্রশ্ন। এইটার